না, মানে আমরা যারা পেটের দায়ে ডেন্টিস্ট্রি নিয়ে পড়াশোনা করি তারা জানি যে ঠিকঠাকভাবে দন্ত মার্জনের উপায় হলো মডিফাইড বাস মেথড, 45 ডিগ্রি কোণে, ব্লা 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 ব্লা। কিন্তু কয়লা দিয়ে দাঁত মাজার উপায় কি আমরা জানি? জানি না। আমাদের অপুও জানতো না, কিন্তু তাকে বদরুল মহাশয় শিখিয়ে দিল কয়লা দিয়ে কেমন করে দাঁত মাজতে হয়। কেমন করে দাঁত মাজতে হয় সেটা তো আমরা গত পর্বে জেনে ফেলেছি। এইবার দাঁত মাজার পর খাওয়া দাওয়ার পালা। চলুন তাহলে এই পর্বটা শুরু করি খাওয়া দাওয়া নিয়ে। এই পর্বের হেডিং হচ্ছে, যে ঘটনার আগে আমরা কখনোই জানতাম না যে পৃথিবীতে খাওয়া বিষয়টা কতটা মহান। মেঝেতে একটা পাটি বিছানো হয়েছে, সামনে খাবার। আমি আর রঞ্জু এই পাটিতে বসে খাবো। কুসুমের আম্মু বললেন, বাবারা বসো খাও। আমি আর রঞ্জু ঝপ করে বসে পড়লাম। বসার পর মনে হলো ভদ্রতা করে কি কিছু বলা উচিত ছিল। আমি অবশ্য এগুলা একদম পারি না, তাও একটু চেষ্টা করলাম। বললাম, শুধু আমরা দুজন খাবো, আর কেউ খাবে না? তখন কুসুমের মা বলে, সকালবেলা সবাই নাস্তা করেছে, তারা দুপুরে খাবে। তোমরা তো কদিন কিছু খাওনি, সেই জন্য নাস্তা না দিয়ে একেবারে ভাত করে দিলাম। নাও ভাত খাও বাবারা। আমরা সামনে রাখা খাবারের দিকে তাকালাম এবং সেই খাবার দেখে আমার আর রঞ্জুর বুকের ভেতরটা কেমন যেন নড়ে চড়ে গেল। ভাতের গামলা থেকে ভাপ উঠছে। ভাতে যে এমন সুবাস থাকে আমি জীবনেও বুঝতে পারিনি। আলাদা আলাদা বাটিতে ডিম ভুনা আর মোরগের মাংস, সেখানে আবার ছোটো ছোটো আলু। একটু আগে ধাওয়া করে যে মোরগটাকে ধরা হয়েছে সেটাই রান্না হয়ে সামনে চলে এসছে। ব্যাপারটা সামান্য কষ্টের। একটা হাফ প্লেটের ওপর চনচনে গরম বেগুন ভাজা, আর পাশের আরেকটা বাটিতে শাক, নিশ্চয়ই কুসুমের তুলে আনা ওই কচি লাউয়ের শাকটা। মাঝারি সাইজের বাটিতে চাকচাক করে কাটা শসা এবং টমেটো। পাশে একটা ছোট বাটিতে বড়ইয়ের আচার, বড় একটা বাটিতে ঘন ডাল, তার উপরে 2টা শুকনো মরিচ ভাসছে। উফ, কি অসাধারণ দৃশ্য! আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম। আচ্ছা, পৃথিবীতে কি এর থেকে সুন্দর দৃশ্য আছে? রঞ্জু কথাবার্তায় সময় নষ্ট না করে প্লেটে ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমি আবার একটু ভদ্রতার চেষ্টা করলাম। বললাম, খালাম্মা, আপনি তো আমাদের দুজনকে আগে কখনো দেখেননি, আমাদের চিনেন পর্যন্ত না, তারপরে এত কষ্ট করে রান্না করে আমাদের খেতে দিচ্ছেন। কুসুমের আম্মু হাসলেন, বললেন, বাবা, একটা বাচ্চা 24 ঘন্টার বেশি না খেয়ে আছে, তাকে কিছু খেতে দিতে হলে তাকে চিনতে হয় না। খাও বাবা খাও, তোমরা পেট ভরে খাও। কুসুম দরজার কাছে দাঁড়িয়ে আছে। আরও কিছু বাচ্চা কাচ্চা কেউ দাঁড়িয়ে, কেউ গালে হাত দিয়ে আমাদের ঘিরে বসে আছে। তারা সবাই খুব মনোযোগ দিয়ে আমাদের খেতে দেখছে। বাসায় আমি সবসময়ই ডাইনিং টেবিল আর চেয়ারে বসে খাই। আজকে এখানে মেঝেতে পাটির উপর বসে খাচ্ছি। বেশ আরামেই ল্যাটা মেরে বসেছি। বাসাতেই বরং একটু পরপর আপু আমাকে ধমক দিয়ে বলে, এই কি ছোট লোকের মতো চেয়ারে পা তুলে খাচ্ছিস? ভদ্রলোকের মতো বস। মেঝেতে পাটির উপর বসলে ছোট লোক আর ভদ্রলোক হওয়ার কোনো ঝামেলা নাই, সবাই একইভাবে বসে। আমি প্লেটে ভাত নিয়ে একটা ডিম ভুনা তুলে নিলাম। পৃথিবীতে গরম ভাতের সাথে ভুনা ডিমের থেকে ভালো খাবার মনে হয় আর নাই। যদি কোনোভাবে আমি বেহেশতে যেতে পারি, সেখানে প্রত্যেক বেলা আমি গরম ভাত দিয়ে ডিম ভুনাটাই খাবো। আমি আজকে পৃথিবীতে বসে সেই বেহেশতি খাবারের আনন্দ নিয়ে মুখে খাবারটা দিয়ে চোখটা বন্ধ করলাম। ভাতের কি অসাধারণ সুঘ্রাণ, তার সাথে ভুনা ডিমের স্বাদ। মনে হলো বেঁচে থাকার কি অদ্ভুত আনন্দ। আমি ভুনা ডিম শেষ করে একটা মুরগির রান তুলে নিলাম, সাথে কয়েকটা আলু। সেটা খেতে খেতে বেগুন ভাজা। কাল রাতে ঘরের মধ্যে যখন শুকনা চিরা চিবিয়ে চিবিয়ে খেয়েছি, তখন আত্মাটা শুকিয়ে গিয়েছে। একটা বারের জন্য চিন্তা করিনি যে ভোরবেলা কুসুম নামের একটা আজব মেয়ের সাথে দেখা হবে এবং আমাদের সব বিপদ কেটে যাবে।
খেতে খেতে খিদের প্রথম ধাক্কাটা যখন সামলে নিয়েছি তখন একটু আধটু কথাবার্তা শুরু হলো। কুসুমের আম্মু আমাদের বাসার খোঁজ খবর নিলেন, কয় ভাই বোন, আব্বু কী করেন, আম্মা কী করেন, বাসা কোথায়, এইসব। রঞ্জু অবশ্য কথাবার্তা বলে সময় নষ্ট করার মধ্যে নাই, সে মাথা গুঁজে চুপচাপ খেয়ে যাচ্ছে। আমি দেখলাম সে মুরগির রানটা খেয়ে হাড়টা চিবিয়ে একবারে ছাতু বানিয়ে ফেলেছে। আমি যখন খাওয়ার শেষের দিকে পৌঁছে ডালটা নিয়ে খেতে শুরু করেছি তখন রঞ্জু প্রথমবার মুখ খুলল। এতক্ষণ একটা কথাও বলেনি, এইবার হঠাৎ শুরু করলো জ্ঞানের কথা দিয়ে। খালাম্মা, আপনি কি জানেন আমি আজকে প্রথম স্বনির্ভর একটা গ্রাম দেখলাম? সবাই একেবারে থতমত খেয়ে গেল। কুসুমের আম্মু বললেন, বাবা সেটার মানে কি? মানে তাকিয়ে দেখেন, এই যে এখানে এত রকম খাবার, তার কোনোটাই কিন্তু বাইরে থেকে আনতে হয়নি। ভাত আপনার ক্ষেতের চালের, মুরগি আপনার বাসার, ডিম আপনার মুরগির, বেগুন আপনার ক্ষেতের, শাক আপনার লাউ গাছের, ডাল আপনার ক্ষেতের। কি অসাধারণ! আমরা ঢাকায় যেটাই খাই সেটার একটা জিনিসও আমাদের নিজেদের না। কুসুমের আম্মু বললেন, কিন্তু বাবা শহরে তো আরও কত জিনিস পাওয়া যায়। খেয়ে দিয়ে রঞ্জুর জোর হয়েছে, তাই সে মাথাটা একটু জোরে জোরে নেড়ে বলল, না খালাম্মা না, বেশি জিনিস পাওয়া গেলেই তো স্বনির্ভর হওয়া যায় না, স্বনির্ভর হচ্ছে অন্য জিনিস। আমি রঞ্জুকে একটা খোঁচা দিলাম। মনে হচ্ছে এখনই সে পুঁজিবাদী অর্থনীতির উপকারিতা এবং অপকারিতা নিয়ে একটা বক্তৃতা দেওয়া শুরু করবে। খোঁচা খেয়ে অবশ্য রঞ্জু থেমে গেল। তখন কুসুম জিজ্ঞাসা করলো, আচ্ছা খাওয়ার পর কি তোমরা ঢাকা রওনা দেবে? আমি মাথা নাড়লাম, বললাম, হ্যাঁ, ছাদু মিয়া না আসলে তো রওনা দিতেই হবে। রঞ্জু আমার দিকে তাকালো, তার মুখে হঠাৎ একটা ফিচলে হাসি উঁকে দিল। আমি ঠিক যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। রঞ্জু দাঁত বের করে হেসে বলল, আমার অবশ্য সমস্যা নেই, কিন্তু ওপর ঢাকা যাওয়াটা একটু সমস্যার। কুসুম দরজার কাছ থেকে সরে সামনে এলো, জিজ্ঞাসা করলো, কীরকম সমস্যা? আমি কনুই দিয়ে গুঁতা দিলাম, কিন্তু গুঁতা খেয়েও রঞ্জু মহাশয় থামলেন না। তিনি বলতেই থাকলেন, হ্যাঁ, ঢাকাতে গিয়ে তো অপুকে ন্যাড়া মাথা করে ফেলতে হবে, সেই জন্যে। কেন ন্যাড়া মাথা কেন করতে হবে? অপু তার আপুর সাথে বাজি ধরেছে, বাজিতে হারলে তাকে নাড়া মাথা করে ফেলতে হবে। কুসুমের কৌতূহল অতিরিক্ত বাড়াবাড়ি, সে জিজ্ঞাসা করলো, কি বাজি, কীরকম বাজি ধরেছে? আমি কনুই দিয়ে এইবারে খুবই জোরে রঞ্জুর পেটে একটা গুঁতা মারলাম। রঞ্জু গুঁতাটা দিব্যি হজম করে ফেললো। আপু বাজি ধরেছে যে আমরা গ্রামে এসে 2 দিনও থাকতে পারি না। আমরা বলেছি পুরো সময় থাকতে পারবো, সেই জন্য আজকে ফিরে যাওয়া মানে বাজিতে হেরে যাওয়া, তার মানে অপুর মাথা নাড়া করা। পাজির পা ছাড়া রঞ্জু এখানেও থামলো না, পুরো দৃশ্যটা চিন্তা করে হা হা করে হাসতে লাগলো। কুসুম একটুও হাসলো না, মুখ শক্ত করে বলল, কেন কেন তোমার আপু ভেবেছে আমরা গ্রামে থাকতে পারবো না? আমরা সারা জীবন গ্রামে থাকছি না? রঞ্জুর ধারণা ছিল ব্যাপারটা খুবই হাসির একটা ব্যাপার হবে, কিন্তু পুরো ব্যাপারটাকেই গ্রামের একটা অপমান হিসেবে নিয়ে কুসুম বেশ রেগে উঠেছে। এই মেয়ের কঠিন তেজ, রেগে গেলে বিপদ আছে। রঞ্জু সেটা এর মাঝে টের পেয়ে গেছে, তাই আমতা আমতা করতে লাগলো। আমি ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য বললাম, আসলে এটা গ্রাম শহর না, এটা এটা হচ্ছে আমার আপু আর আমার ব্যাপার। আমি যেটাই করি আপু তার উল্টা জিনিস করে, এখানেও তাই। আমরা খুব শখ করে এখানে আসছি তো, তাই আপু বাজি ধরেছে যে 2 দিনও থাকতে পারবো না। কুসুম আমাকে থামালো, বলল, আর তোমার আপু যদি বাজিতে হেরে যায় তাহলে কি করতে হবে? তাহলে আপুকে মাথা নাড়া করতে হবে। কুসুমের চোখ ঝিলিক করে ওঠে এবং মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে এবং বলে, ঠিক আছে, তাহলে তোমরা এখন যেতে পারবে না, তোমাদের এখানেই থাকতে হবে। আমাদের এখানেই থাকতে হবে মানে? হ্যাঁ, তোমাদের বাজিতে জিততে হবে এবং তারপর তোমার আপুকে মাথা নাড়া করতে হবে। আমি আমতা আমতা করলাম, তারপর বললাম, কিন্তু 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 কি? ছাদু মিয়া যদি না আসে আমরা এখানে কেমন করে থাকবো? ছাদু মিয়াকে আমরা খুঁজে বের করব, যদি খুঁজে না পাই তো অন্য ব্যবস্থা করব। আমি বললাম, অন্য ব্যবস্থা মানে? ওই বাসায় রাত্রেবেলা আমরা একা একা থাকতে পারবো না, ভয়ে হার্টফেল করে মরে যাব। কাল সারা রাত কে যেন ছাদে লাফিয়েছে। লাফালে লাফাবে, কিন্তু শেষ কথা, তোমাদের যে কয়েকদিন থাকার কথা সে কয়েকদিন থাকতে হবে, এর আগে ফিরে যেতে পারবে না।
কুসুমের আম্মু এতক্ষণ আমাদের কথা শুনছিলেন। এবারে বললেন, বাবা, তোমরা যদি থাকা খাওয়া নিয়ে চিন্তা করো তাহলে একটা ব্যবস্থা হয়ে যাবে। এখানে খেতে পারবে, বাংলা ঘরে ঘুমাতেও পারবে। কিন্তু বাবা, কুসুম বলল, মা, তুমি এখানে একদম কথা বলবে না তো। কুসুমের মা বললেন, কিন্তু ওদের বাসায় একটু জানিয়ে রাখতে হবে তো, টেলিফোন নাম্বার আছে না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমার মামা একটা টেলিফোন নাম্বার দিয়ে গেছেন। তাহলে তোমার মামাকে ফোন করে জানিয়ে রাখো। তোমার মামার যদি আপত্তি না থাকে এখানেই থাকো যতদিন ইচ্ছা। রঞ্জু জোরে জোরে মাথা নাড়ল। বোঝাই যাচ্ছে সে এখানেই থাকতে চায়। আমার একটু অস্বস্তি লাগছিল। একজন ভদ্রতা করে কিছু বললে সেটা সুযোগ নেওয়া অবশ্য ঠিক না। খাওয়া শেষ হওয়ার পরই কুসুমের পিছু পিছু আমরা বের হয়ে গেলাম। কুসুম কোথা থেকে জানি ছোট মোবাইল ফোন নিয়ে এসেছে, সেটা দিয়ে জালু মামাকে ফোন করা হবে। আমি আমার নোট বই থেকে নম্বরটা বের করে ফোনে ডায়াল করলাম। ফোনের রিং হলো না, বরং ফোন থেকে ক্যানকেনে গলায় একজন মহিলা বলল ফোনের নাম্বার সঠিক নাই। ভুল ডায়াল করেছি মনে করে আবার ঠিক করে ডায়াল করলাম। আবার মহিলা বলল ভুল নাম্বার। তখন কুসুম নাম্বারগুলো গুনে বলল একটা সংখ্যা কম। জালু মামা তাড়াহুড়া করে একটা নম্বর কম বলেছে, তার মানে ফোন করার উপায় নাই। জ্ঞানের সাগর রঞ্জু মুখটা কুঁচকে কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, আমরা যদি প্রত্যেকটা নম্বরের পর 0 থেকে 9 পর্যন্ত একটা একটা করে নম্বর বসিয়ে ফোন করি তাহলে একটা না একটা সময় আমরা সঠিক নম্বরটা পেয়ে যাব। আমি জিজ্ঞাসা করলাম, আমাদেরকে তাহলে ঠিক কতবার ফোন করতে হবে? রঞ্জু বলল, বেশি না, মাত্র 100 বার। 100 বার তোর কাছে মাত্র মনে হচ্ছে রঞ্জু? 1000 কিংবা 10,000-এর তুলনায় 100 তো মাত্রই। কপাল ভালো হলে আগেই পেয়ে যাব। আমাদের কপাল কখনোই ভালো না রঞ্জু, তুই সেটা খুব ভালো করে জানিস। তা অবশ্য ঠিক। নম্বর বসিয়ে চেষ্টা করবে? মনে হয় না কাজটা অত সোজা হবে। একটা দুটা চেষ্টা করে দেখো। আমি তখন সবার শেষে একটা বাড়তি শূন্য বসিয়ে ডায়াল করলাম। কিছুক্ষণ ফোনটা রিং হলো। তারপর একজন মানুষ ফোনটা ধরে কথা নয় বার্তা নয় প্রচণ্ড গালাগালি শুরু করে দিল এবং বলল, শালার বেটা, তুই পাইছসটা কি? সকাল নাই, দুপুর নাই, ডিস্টার্ব করিস কেন? ডিস্টার্ব করিস কেন? তোর ঘরে মা বোন নাই? তুই যদি র্যাবের হাতে না ডরায়, পিটাইয়া যদি হাড্ডি গুড্ডি গুঁড়া না করে, আমি বাপের বেটা না শালা। লোকটা এত জোরে চিৎকার করে কথা বলছে সবাই তার গালাগাল শুনতে পেল। এ লোকটা আর যাই হোক জালু মামা না। জালু মামা আমাকে শালার বেটা শালা বলে অন্তত গালি দিবেন না। রঞ্জুর বুদ্ধিমতো একটার পর একটা নম্বর বসিয়ে ফোন করার এই যে বিপদ হতে পারে সেটা আগে বুঝিনি। 100টা ভিন্ন ভিন্ন মানুষের কাছে যাবে এবং 100টা ভিন্ন ভিন্ন মানুষের 100টা রকমের ভিন্ন ভিন্ন গালি শুনতে হবে। আমি এই টেলিফোনের লাইন কেটে কুসুমের কাছে ফোনটা দিয়ে বললাম, আমার আর দরকার নাই চেষ্টা করার। কুসুম বলল, মানে? রঞ্জু বলল, কি আশ্চর্য, মানুষটার ভদ্রতা জ্ঞান নাই। কুসুম তখন বলে, মোটেও আশ্চর্য না, এটাই জগতের নিয়ম। তাহলে কি করব? জালু মামাকে খবর দিতে না পারলে তো সমস্যা। ছাদু মিয়াকে বের করতে হবে মনে হচ্ছে। সেটা কেমন করে বের করবে? তুমি বলেছ না ছাদু মিয়া নাকি বাজারে গেছিল? হ্যাঁ, তেমনই তো বলে গেছিল। তাহলে চলো তো প্রথমে বাজারে গিয়ে খোঁজ নেই। বাজার বলতেই আমার চোখের সামনে শত শত দোকান, ফুটপাতে শত শত মানুষ ডালার উপরে জিনিস নিয়ে বসে আছে, এইসবই মনে হয়। তার মাঝে হাজার হাজার মানুষ ব্যাগ নিয়ে গিজগিজ করছে। এরকম একটা জায়গা থেকে ছাদু মিয়াকে কীভাবে খুঁজে বের করা যায় সেটা অবশ্য আমার মাথায় ঢুকলো না, কিন্তু সেটা নিয়ে বেশি মাথা ঘামালাম না। রঞ্জু জিজ্ঞাসা করলো, বাজার কত দূর? এই 1-2 মাইল হবে। 1 মাইল আর 2 মাইলের মাঝে শতকরা 100 ভাগ পার্থক্য। তাহলে ধরে নাও 3-4 মাইল। রঞ্জু মাথা চুলকালো, তারপর বলল, পার্থক্য কমেছে কিন্তু দূরত্ব তো বেড়ে গেল। আমি এবার রঞ্জুকে ধমক দিয়ে বললাম, এই তুই চুপ করবি? কত দূর তাতে তোর কি এসে যায়? যেখানে যেতে বলা হচ্ছে সেখানে যাবি। তোর এখানে অন্য কোনো কাজ আছে? রঞ্জু মাথা নাড়ল, তারপর বলল, না, কিন্তু ভেবেছিলাম যেসব দর্শনীয় জায়গা সেগুলো যদি দেখা যেত। কুসুম তখন বলে,
চ্যাঙ্গাপুতায় কোনো মিউজিয়াম নাই, মেট্রো রেল নাই, আর্ট গ্যালারিও নাই। রঞ্জু একটু লজ্জা পেয়ে বলল, না না, আমি সেটা বলছি না, প্রত্যেকটা জায়গায় বিশেষ বিশেষ কিছু জিনিস থাকে। বদরুল আমাদের কথা শুনে যাচ্ছিল। কথা বলার থেকে তার শোনার মাঝে আগ্রহটা একটু বেশিই মনে হলো, কিন্তু এইবারে সে কথা বলে। আমি আবিষ্কার করলাম তার সামনের দাঁতগুলো নেই। বদরুল বলল, আমরা লাশ কাটা ঘরে যেতে পারি। রঞ্জু আঁতকে উঠে বলে, লাশ কাটা ঘর? হ্যাঁ, নদীর পাশে লাশ কাটা ঘর আছে। যখন লাশ কাটে আমরা দেখতে যাই, জানো? রঞ্জু আবার আঁতকে উঠল এবং হালকাভাবে একটা চিৎকার করলো। তারপর বলল, তুমি লাশ কাটা দেখতে যাও? বজুল বলে, পুলিশ আমাদের কাছে যেতে যায় না, কিন্তু কাওয়া ভাইয়ের সাথে হরিচাঁদ ডোমের বেশ খাতির, সে লুকিয়ে ব্যবস্থা করে দেয়। কাওয়া ভাইটা কি আমাদের জানার ইচ্ছা নাই, কিন্তু সে নিশ্চয়ই কামেল মানুষ। তা না হলে বাচ্চাদের লাশ কাটার মতো ঘরে নিয়ে যে ভয়ঙ্কর জিনিস দেখানোর ব্যবস্থা করতে পারতো না। তাছাড়া কাওয়া কারোর নামও হতে পারে না, এটা নিশ্চয়ই একটা বিশেষ উপাধি। একজন মানুষ যথেষ্ট কামেল না হলে এই রকমের উপাধি পায় না। কাওয়া ভাইয়ের নাম শুনে কুসুমের চোখও ঝিলিক মেরে ওঠে। বলল, হ্যাঁ ঠিক বলেছিস, কাওয়ারে নিয়ে যাওয়া দরকার। তারপর বদরুলের দিকে তাকিয়ে বলে, এই বদরুল, যা তো এক দৌড়ে কাওয়ারে খবর দে তো, বলবি বাজারে যেতে হবে আমার সাথে। বদরুল সাথে সাথে দৌড় দিল। বদরুলের মতো একজন মানুষ থাকলে অবশ্য খারাপ হয় না, দৌড় দিতে বললে আপত্তি না করে একবারে দৌড় লাগিয়ে দেয়। কুসুমকে বললাম, একজন মানুষের নাম কাওয়া? সত্যি কাওয়া? থানেরে বলে, তাহলে ওকে তুমি কাওয়া ডাক দিলে কেন? জানি না, আসলে তার আসল নাম কাউসার। কাউসার বলতে অনেক সময় লাগে, কাওয়াটা তাড়াতাড়ি বলা যায়, সেজন্য মনে হয় কাওয়া বললাম। যুক্তিতে কোনো ভুল নাই। একজনকে কাউসার না ডেকে কাওয়া ডাকলে জীবনের সব মিলিয়ে কয়েক মিনিট সময় বাঁচবে, এবং কয়েক মিনিট সময় বাঁচবে সেটা হিসাব করে দেখতে পারলে ভালো হতো। কুসুম বলে, কাওয়া খুব কাজের মানুষ, সব কিছু পারে। সব কিছু পারে মানে? মানে পাখি ধরতে পারে, মাছ ধরতে পারে, একটা সুপারি গাছ থেকে আরেকটা সুপারি গাছে লাফিয়েও যেতে পারে। একটা সুপারি গাছ থেকে আরেকটা সুপারি গাছে লাফ দিয়ে যেতে পারে? বানরের মতো? বান্দর থেকে ভালো। কাওয়ার খালি লেজটা নাই, এছাড়া পুরাই বান্দর। আমি আর রঞ্জু এই গুণী মানুষটাকে দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি, কিন্তু আমরা দেখলাম বদরুল একা একা দৌড়ে এসে কুসুমকে বলল, কাওয়া ভাই বলছে ওর জিন্সের প্যান্টটা শুকায় নাই, সেই জন্য আসতে পারবে না। কুসুমকে অবশ্য বিচলিত হতে দেখলাম না। তারপর সে বদরুলকে বলল, শোন, তুই গিয়ে বল, যদি কাওয়া না আসে তাহলে পরশুদিন সে কি ধরেছে চাচাকে বলে দিব, যা আবার দৌড় দে। বদরুল কোনো রকমের চিন্তাভাবনা না করে আবার দৌড় দিল। আমি বদরুলকে যতই দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি কুসুমকে জিজ্ঞাসা করলাম, পরশুদিন কাউসার কি করেছিল? আমি ভদ্রতা করে তার নাম কাওয়া না বলে ভদ্র নামটাই ব্যবহার করলাম। সালাম চাচার ডাব গাছের সব ডাব চুরি করে নিয়ে গেছে। তোমাকে বললাম, কিন্তু কাউকে বলো না। আমি আবার কাকে বলবো, আমি তো কাউকে চিনিই না। বদরুল এবার আগের থেকে তাড়াতাড়ি ফিরে এলো। দেখলাম পিছন পিছন একটা ছেলে আসছে, আমাদেরই বয়সী, বেশ শুকনা, গায়ের রং কালোর কাছাকাছি। কতটুকু আসল কালো আর কতটুকু ঠিক রোদে পুড়ে ঘুরে বেড়ানোর কারণে কালো হয়েছে সেটা অবশ্য বোঝা মুশকিল। পরনে একটা পাইপের মতো সরু জিন্সের প্যান্ট, কালো রঙের টি শার্ট। জিন্সের প্যান্ট খুবই কায়দার, এখানে সেখানে ঘষে ঘষে রং তোলা হয়েছে, এবং এই প্যান্টটি মনে হয় শুকাচ্ছিল না, সেই জন্য সে আসতে পারছিল না। ছেলেটা আমাদের কাছে আসার পর কুসুম আমাদেরকে দেখিয়ে বলে, এই যে এই দুজনকে দেখছিস, এরা ঢাকার। কাউসার বলে, জানি। সাধু মিয়া এদের জন্য? জানি। এদের মামা? জানি। এরা যদি গ্রামে থাকতে না পারে মাথা? জানি। এই জন্য সাধু মেয়েকে খুঁজে বার করতে হবে। জানি। আমার মনে হয় বাজারে যাওয়ার থেকে আগে থানায় যাওয়া দরকার, নিশ্চয় হাজতেই আছে। না না না, আগে চল বাজারে যেয়ে খোঁজ নি, আমাদের বাজারটাও দেখতে পারবে এরা। হঠাৎ বদলু বলে ওঠে, শ্মশান? শ্মশান দেখতে পারবে না? আমরা সবাই বদরুলের দিকে তাকালাম। কুসুম জিজ্ঞাসা করলো,
শ্মশান? সরি, শ্মশান? বদরুল আমাদের দুজনকে দেখিয়ে বলল, এরা এরা আমাদের সাথে শ্মশানে গিয়ে মরা পড়ানো দেখতে পারে। তারাপদ কাকুর ঠাকুমা কাল রাতে মারা গেছে না। থাক, আর মরা পোড়ানো দেখতে হবে না, দেখলে অন্য কিছু দেখবে, চল তুই এখন। বদরুলের মনে হলো মনটা একটু খারাপই হলো, আমাদেরকে সে দেখানোর মতো কিছু একটা দেখাতেই যাচ্ছে। আমরা তখন বাজারে রওনা হলাম। সবার সামনে কাউসার, তারপর কুসুম, তার পেছনে আমি আর রঞ্জু, আর সবার পিছনে বদরুল। বদরুল অবশ্য মাঝে মাঝেই সবার আগে চলে যায়, দিয়ে আবার পিছিয়ে চলে আসে। কিছু দূর হাঁটার পর আমি বুঝতে পারলাম এখানে কেন সবাই খালি পায়ে হাঁটে। ক্ষেতের মাঝখানে সরু একটা আল ধরে হেঁটে যাচ্ছি। একটু পর পর আলটা কেটে গেছে, তখন মাঠে নেমে যেতে হয়। সেখানে মাঝে মাঝে কাদা আর হঠাৎ হঠাৎ পানি। এর মাঝে জুতা পরে একজন মানুষ হাঁটবে কিভাবে? কিংবা অন্যভাবে বলা যায়, এরকম জায়গায় হাঁটার জন্য নতুন রকমের জুতা আবিষ্কার করতে হবে। দেখলাম জুতাগুলো কাদায় মাখামাখি হয়ে একদম ভিজে প্যাচ প্যাচা হয়ে গেছে। তখন বুঝতে পারলাম এই জুতাগুলো খুলে খালি পায়ে হাঁটা ভালো। রঞ্জু অনেকক্ষণ গাইগুই করে বলল, তারপর আমাকে ফিসফিস করে বলল, এই শোন, পায়ের তলা দিয়ে হুকুয়াম ঢুকে যাবে, জুতা খুলিস না। আমি বললাম, ধুত, হুকুয়ামের খেতাপুরি, সবাই খালি পায়ে হাঁটলে আমিও পারবো। কাজেই আমি প্রথমে জুতা খুলে ফেললাম, এরপর প্যান্ট গুটিয়ে উপরে তুললাম। গরম লাগছিল বলে শার্টও খুলে ফেললাম। এক সময় রোদ থেকে বাঁচার জন্য মাথায় গামছাও বেঁধে ফেললাম। আমার আম্মু, আব্বু কিংবা আপু আমাকে এইভাবে বাইরে হাঁটাহাঁটি করতে দেখলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করে ফেলতো। রঞ্জু কিছুক্ষণ ভদ্র ছেলে হয়ে হাঁটলেও বাধ্য হয়ে আমার মতন সাজ পোশাক নিয়ে নিল। যে জায়গায় আমাদেরকে কেউ চিনে না জানে না, সেখানে অবশ্য যা ইচ্ছা করা যায়। তবে খালি পায়ে প্যান্ট গুটিয়ে পানি কাদার মাঝে হাঁটার জন্য একটা ঘটনা ঘটল। সেটা আমি টের পেলাম বাজারে পৌঁছানোর পর। বাজারে অনেকখানি ফাঁকা জায়গা জুড়ে ছোট ছোট চালা ঘরে নানান রকম জিনিসপত্র নিয়ে লোকজন কেনা বেচা করছে। সেখানে পৌঁছানোর পর কাউসার হঠাৎ দাঁড়িয়ে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল, অফু, তুমি একটু দাঁড়াও তো। আমার নাম অফু না, অপু, কিন্তু মনে হলো সেটা শুদ্ধ করার দরকার নেই। আমি দাঁড়ালাম এবং জিজ্ঞাসা করলাম, কেন? কাউসার উত্তর দিল না, আমার পেছনে গিয়ে বসে পড়ল। তারপর বলল, শালার যোগ কত রক্ত খেয়েছে, ফুলের ঢোল হয়ে গেছে। ভয়াবহ আতঙ্কে আমার সর্বাঙ্গ একদম ঠান্ডা হয়ে গেল। পিছনে তাকিয়ে রক্ত খেয়ে ঢোল হয়ে যাওয়া সেই জোকের দিকে তাকিয়ে দেখার মতো আমার সাহস পর্যন্ত নেই। কোনো মতে বললাম, এখন এখন কাউসারকে ব্যস্ত হতে দেখলাম না। সে জোকটা টেনে ছোটানোর চেষ্টাও করলো না। শান্ত গলায় বলল, এই বদরুল, এক দৌড় দিয়ে পানের দোকান থেকে একটু চুন নিয়ে আয় তো। বদরুল চিরচাইতো দৌড় দিল এবং আমি খুব সাহস করে মাথা ঘুরিয়ে পিছনে তাকালাম। পায়ের গোছায় থলথলে হৃষ্টপুষ্ট বিশাল একটা জোককে দেখে আমি চিৎকার করলাম, আমি জানি না পর্যন্ত। জ্ঞানের সাগর রঞ্জু ব্যাখ্যা করা শুরু করলো। যোগ তাদের মুখ থেকে অ্যানাস্থেটিক কেমিক্যাল বের করে, তো সেই জন্য ব্যথা লাগে না। আচ্ছা, অ্যানাস্থেশিয়া দেওয়ার সময় কি বাজে বাজে কল্পনা করছি। কোথায় ছিলাম? আমি এবার কাঁদো কাঁদো হয়ে বললাম, প্লিজ প্লিজ কাউসার, প্লিজ সেটাকে ছুটিয়ে দাও প্লিজ। কাউসার কোনো উত্তর দিল না। ততক্ষণে বদরুল পানের বোটাই করে একটু চুন নিয়ে এসেছে। কাউসার চুনটা নিয়ে জোকের মুখে লাগাতেই কুৎসিত জোকটা কিলবিল করে আমার পা ছেড়ে মাটিতে নড়াচড়া করতে থাকে। আমার পায়ে যেখানে জোকটা কামড়ে ধরেছিল সেখান থেকে অনবরত রক্ত পড়ছে। রঞ্জু আবার ব্যাখ্যা করলো, রক্ত খাওয়ার জন্য যোগ সবসময় রক্তে একটা কেমিক্যাল দেয়, যেটাকে বলা হয় অ্যান্টি কোয়াগুলেন্ট, যাতে রক্ত জমাট না বাঁধে। যোগ খুবই বুদ্ধিমান প্রাণী। এই মুহূর্তে আমার কোনো জ্ঞানের দরকার নাই। আতঙ্কিত হয়ে কিলবিল করতে থাকা যোগটাকে দেখতে লাগলাম আমি। কিছু বলার আগেই কাউসার পা দিয়ে যোগটাকে পিষে মেরে ফেললো। মাটিতে বেশ খানিকটা রক্ত ছড়িয়ে পড়লো। কাউসার বলল, শালা কত রক্ত খাইছে? আমার মূল্যবান রক্ত। রঞ্জু মাথা নেড়ে জিজ্ঞাসা করে, তোর গ্রুপের রক্ত কি? তোর রক্তের গ্রুপ কি? আমি মাথা নেড়ে বললাম,
এ পজিটিভ কেন? জ্ঞানের সাগর রঞ্জু বলল, তাহলে তোর রক্ত খুব একটা বেশি মূল্যবান না। বি নেগেটিভ হচ্ছে সবচেয়ে মূল্যবান রক্ত। আমি রেগে গিয়ে বললাম, তোর কাছে মূল্যবান না মনে হতে পারে, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। রঞ্জু কিছু একটা বলতে যাচ্ছিল, আমি একটা দাবরানি দিয়ে বললাম, এই এই তুই বকর বকর করে থামাবি? সব কিছু নিয়ে আমার জ্ঞান ভাল লাগে না। সব কিছু নিয়ে তোর জ্ঞান না দিলে তোর ছাড়পোকা কামড়ায়। রঞ্জু থতমত হয়ে চুপ হয়ে যায়। একটু পরে বলে, তুই আমাকে বলেছিলি তুই কোনোদিন ঝগড়া করবি না। আমার মনে পড়লো এবং একটু লজ্জাও হলো, কিন্তু সেটা আমি স্বীকার করতে পারি না। তাই মুখটা শক্ত করে রাখলাম এবং বললাম, তোকে যদি জোক কামড়ে তোর শরীরের আধা রক্ত খেয়ে ফেলতো তাহলে দেখতি তোরও কেমন লাগে। তারপর গলার স্বরটা একটু নরম করে বললাম, ঠিক আছে যা, আর ঝগড়া করব না। একদিনে যদি দ্বিতীয়বার একই প্রতিজ্ঞা করতে হয় সেটা খুব টেকসই প্রতিজ্ঞা বলা যায় না। যাই হোক, আমরা বাজারের ভেতর দিয়ে হাঁটতে থাকি এবং চালা ঘরগুলোতে নানান রকম জিনিসপত্র বেচা কেনা হচ্ছে সেটা দেখতে থাকি। আবার রাস্তার পাশে ডালাতে ছোটোখাটো জিনিস নিয়েও লোকজন বসেছে। আমাদের বয়সী ছেলেমেয়েরাও আছে। কেউ হয়তো একটা পেঁপে বা একটা কুমড়া বা একটা মুরগি কিংবা হাঁস কিংবা শাক নিয়ে বসে আছে। এগুলো বিক্রি করে সেই পয়সা দিয়ে কিছু একটা কিনে নিয়ে বাড়ি যাবে। বাচ্চাগুলো বেশ গরিব, সন্দেহ নেই। আমরা কুসুমকে জিজ্ঞাসা করি, এখন আমরা কি করব? সামনে মুরগির হাট, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবো তারা কেউ ছাদু মিয়াকে দেখেছে কিনা। আমরা মুরগির হাটে পৌঁছানোর পর কাউসার তাদের সাথে কথা বলতে গেল। কয়েকজন ব্যাপারীর সাথে কথা বলে ফিরে এসে আমাদের বলল, কাল বিকেলে ছাদু মিয়া আসলেই মুরগি কিনতে এসেছিল। দরদাম করে 2টা মুরগি কিনতে গিয়ে শেষে না কিনে চলে গেছে। কেন কিনেনি কেন? ব্যাপারী বলেছে যে তার কাছে একটা মোবাইল ফোন এসেছে, ফোনে কথা বলে সে কোনো কিছু না কিনে চলে গেছে। তার মানে ছাদু মিয়া এবার মারপিট করেনি? মনে তো হচ্ছে না। তার মানে সে জেল হাজতেও যায়নি, হাসপাতালেও যায়নি? না। তার মানে ছাদু মিয়াকে আর খুঁজে পাওয়া যাবে না? না। তাহলে আর কি করবো, চল বাড়ি ফিরে যাই। চল। আমরা সবাই ফিরে যেতে শুরু করলাম। বাজারে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, সেখানে বদরুলের খিদা পেয়ে গেল। আমরা তখন সেখান থেকে গজা কিনলাম। বাসায় থাকলে আমাদের কেউ গজা খাওয়াতে পারতো না, কিন্তু বাজারের ভেতর হাঁটতে হাঁটতে আজকে বেশ শখ করেই খেলাম। আরও খানিকটা দূর যাওয়ার পর দেখি একটা জায়গায় বেশ ভিড়। কিসের ভিড় দেখার জন্যে একটু এগিয়েই গেলাম। দেখলাম মাঝখানে একজন মানুষ কাগজ দেখে কবিতা পড়ছে এবং সেটা সবাই শুনছে। মানুষটার বেশ লম্বা চুল, চোখে চশমা, পরনে গোলাপি পাঞ্জাবি। আমিও শোনার জন্য দাঁড়িয়ে গেলাম। যে মানুষটা কবিতা পড়ছে তার ঘাড়ে ব্যাগ, তার ব্যাগ ভর্তি কবিতা। ভেবেছিলাম কবিতার বই হবে, কিন্তু দেখলাম হ্যান্ডবিলের মতো কাগজে কবিতা বিক্রি করছে। আমি কিছুক্ষণ কবিতা শুনে চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ একটা লাইন শুনে দাঁড়িয়ে গেলাম। মানুষটা বলল, বলি দিল যক্ষরাজের কন্যা ডাকাতের সর্দার, চানখাপোতা সোনার কলসি মাটির জেরবার। আমি একটু চমকে গেলাম। চ্যানখাপোতা কথাটা আমার কাছে একটু চ্যাঙ্গাপোতার মতো শোনালো না? তাহলে চানখা নামের কেউ সোনার কলসি পুঁতেছে? রঞ্জু আমার হাত ধরে টান দিয়ে বলল, এই চল যাই। আমি বললাম, এই দাঁড়া না, একটু শুনে যাই। কি শুনবি? কবিতা শুনবো। রঞ্জু যথেষ্ট অবাক হলো, কিন্তু কিছু বলল না। আমার কাব্যপ্রীতি দেখে অন্যরাও অবাক হলো। আমরা সবাই শুনলাম এবং দেখলাম লম্বা চুলের কালো লিকলিকের চশমা পরা মানুষটা গোলাপি পাঞ্জাবি পরে হাত পা নেড়ে খুবই উৎসাহ নিয়ে কবিতা পড়ছে। কবিতাটা একজন দুর্ধর্ষ ডাকাতের কাহিনী নিয়ে, যার নাম চানখা। আমি কুসুমকে জিজ্ঞাসা করলাম, কবিতার দাম কত হয়? ছোট কবিতা 2 টাকা। আমি একটা কিনি। আমি তখন 2 টাকা দিয়ে চানখা ডাকাইতের কিস্সা কবিতাটা কিনে ফেললাম। তখন কেউ কল্পনাও করেনি একটা কবিতা আমাদের জীবনে কত বড় একটা ভয়াবহ ঘটনা ঘটিয়ে ফেলবে। কী ভয়াবহ ঘটনা ঘটে এই কবিতা দিয়ে? হা হা হা। আগামী পর্বে।